কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে। নেক্সট ইয়ার আমরা সেটাকে সোশ্যাল স্ট্যাম্প দিতে হবে। রাজার তাহলে রাজরানী আসছে, বাস্তবের রাজরানী, তাই তো? না কোনো হালদি, গায়ে হলুদ না, মেহেন্দি না, উই আর ডুইং আন আলতা নাইট। আমরা বেদিক মতে বিয়ে করব। বেনারসিতে দেখা কিরকম লাগছে, সেটা কি কোথাও কোথাও চলছে? আই অ্যাম নট দ্যাট রোম্যান্টিক। হানিমুনে ভাইজাগ আমরা এবার যে ট্রিপটা করেছি একটা সেমি হানিমুন ট্রিপ করে এসেছি। পর্দায় তিনি এতদিন রাজা মহারাজা সবটাই আপনারা বলতে পারেন। যত বলা যায় যে এই জুটিকে খুব পছন্দ করেছিলেন, রাজ রাজেশ্বরী, রানী ভবানী, রামকান্ত রয়েছে সঙ্গে, আমি সায়নদাই বলছি। তো সায়নদা, প্রথম যেটা বলার যে এই যে রাজার চরিত্রটা করা এবং সেটা থেকে এত ভালোবাসা পেয়েছে মানে খুব কম সময় থেকে, এটা বোধহয় একটা একদম অন্য রকম, অন্য একটা লুক থেকে আসা। একদম ডেফিনেটলি প্রজেক্টটা নেওয়ারই প্রধান কারণ ছিল একটা লুক চেঞ্জ, যেটা সচরাচর হয় না। সেকেন্ড অফ অল পিরিয়ড ড্রামা, একজন হিস্টোরিক্যাল ফিগার, তাকে তার একটা রেপ্রেজেন্টেশন ড্র করা, সেভাবে হাঁটা চলা করা। কারণ তার আগে 3টে শোতে আমি তো বিদেশ ফেরত ছিল। এখানে ভাষা চ্যালেঞ্জেস ডেফিনেট ছিল, আর চ্যালেঞ্জেস ছিল বলেই হয়তো আমি আরও বেশি উদ্গ্রীবভাবে এই চান্সটাকে নিয়েছি। আর হ্যাঁ, জনগণের ভালোবাসা তো মানে আমার নতুন করে বলার কিছু নেই। দে হ্যাভ অলওয়েজ বিন ভেরি সাপোর্টিভ। আর আমরা খুব খুশি যে সবার এই সিরিয়ালটা তো ভালো লেগেছে, আমাদের জুটিটা ভালো লেগেছে। কারণ সত্যি কথা খুব কষ্ট হয়েছে প্রথম দিকে, মানে খুবই আনকমফোর্টেবল সিচুয়েশন ছিল যখন মানে ওই রাজার এক তো কস্টিউম, তার মধ্যে আমি হাতে বাঁধা পাগড়ি পরতাম, আমি রেডিমেড পাগড়ি পরিনি। তো প্রতিদিন কস্টিউমের লোকেশন, মাথায় পাগড়ি বাঁধত, ওই পাগড়ির এবার ধরো আমার টানা সিন, তো আমার টাইম থাকতো না পাগড়িটা খোলার, কারণ ওই খোলা আর পরার মধ্যে একটা আধ ঘন্টার গ্যাপ। মাথা টাথা না একটা টাইমের পরে গরম হয়ে গিয়ে মানে পারা যেত না, কিন্তু ওই নিয়ে করা। বাট হ্যাঁ, মানে এই কষ্ট যখন সাকসেস পায়, অত কষ্ট করে, তখন সেটা ভালোই লাগে। একটু বলো যে সবার একটাই প্রশ্ন আছে, আমারও একটাই প্রশ্ন আছে যে রামকান্ত ফিরছে কি ফিরছে না, রামকান্ত কবে ফিরছে, এই মেসেজটা তুমি কতবার পেয়েছো? রামকান্ত কবে ফিরছে এই মেসেজটা তো আমি বোধহয় যেদিন থেকে মিসিং গেছি সেদিন থেকে শুরু হয়েছে। মানে এমন অবস্থা হচ্ছে, স্টোরি পোস্ট যাই দিই না কেন আমি নিজের ইনস্টাতে বা ফেসবুকে, কন্টিনিউয়াসলি সেই মেসেজটা আসে। সেটা আমি বুঝতে পারি মানুষ ভালোবাসার জায়গা থেকেই পাঠায়, তারাও উদ্গ্রীব দেখার জন্য রামকান্তকে। আমি মাঝে অনেক পোস্ট দেখি যেখানে তারা রামকান্তকে ফেরানো উচিত, রামকান্ত ফিরে আসা উচিত। আর আমি যেহেতু আমি মাঝে মাঝে ফ্যান্সের সাথে কানেক্ট করি, অনেকে দাদা কবে ফিরবো, কবে ফিরবে, কবে বলো না এবার, কতদিন আর ভালো লাগছে না, আমি জানিয়ে দেবো। বিকজ ওটা আমি এখনও বলছি, আমি জানিয়ে দেবো। হয়তো খুব বেশি দিন নয়, 1-2 দিনের মধ্যেই সবাই জানতে পারবে যে কি হতে চলেছে। কারণ আমরা একটা সবাই দেখেও বুঝতে পারছি যে গল্পের দৌড় একদিকে এগোচ্ছে। তো সেই দিকে দাঁড়িয়ে রামকান্ত ফেরাটা কতটা জাস্টিফাইড সেটা আমি জানি না, বিকজ এন্ড অফ দ্য ডে রানী ভবানী শোজ নেই। তো সেখানে ভবানীর বিধবা হওয়ার পরে যে এস্টাবলিশমেন্টগুলো আছে, যেগুলো উনি করেছিলেন সেই সময় দাঁড়িয়ে, সেগুলো তো দেখাতে হবে। বাট হ্যাঁ, আরেকটু 2 দিন একটু সাসপেন্সে হ্যাং থাকুন না, তারপর আমি নিজেই জানাবো আপনাদের সকলকে। তো সেইটাই, কিন্তু এই যে খুব অল্প সময় একটা চরিত্রকে ভালোবাসা, সেটা বোধহয় অভিনেতা হিসেবে অনেকটা জাস্টিফাই করতে পারে। হ্যাঁ, মানে আমার তো এখন মনে হয় শর্ট টার্ম বলতে হয়তো মানে 6 মাস 8 মাস কি হয়, একটা ক্যারেক্টারের যখন কম্প্যাক্ট ক্যারেক্টারিস্টিক্স থাকে, গল্প সেভাবে চলে, তোমার নিজেরও সেই চরিত্রগুলো করতে ভালো লাগে। মানে সেই চরিত্রের ডাইভার্সিটি, ভার্সিটালিটি, সেই চরিত্রের লিমিটেশনস, সেখানে দাঁড়িয়ে খাটনিটা অনেকটা হয়, কারণ ক্যারেক্টারটাকে বোঝা। আর যেহেতু পিরিয়ড ড্রামা, তো তুমি নিজের মতো করে সেটা করতে পারবে না। মানে আমি যখন এখন কথা বলছি, আমি 2টো কথা নিজের অ্যাড করতে পারি, ওই ভাষার সাথে তো আমি অ্যাড করতে পারতাম না। ওর একটা স্পেসিফিক সেন্টেন্স কনস্ট্রাকশন ছিল, স্পেসিফিক ভাবে দাঁড়ানো ছিল, রাজার ভঙ্গিতে দাঁড়াতে হবে, শির দ্বারা সবসময় স্পাইন স্ট্রেট, হাঁটা চলা। তো সেখানে দাঁড়িয়ে সেগুলো যখন রপ্ত করেছি, সেগুলো করতে করতে লোকেদের রিয়াকশনসও পেয়েছি, আর ভালোই লেগেছে সেটা পেতে। অ্যান্ড ডেফিনেটলি আমার চরিত্রটা খুব ভালো লেগেছে। চরিত্রর ভ্যালার অনেক ছিল, চরিত্রটা খুব সেন্সিটিভ ক্যারেক্টার ছিল, কারণ একজন অ্যাডপ্টেড সান, একটা রাজ পরিবারে, তার ছোটোবেলার এক প্রেমিকা ছিল, সেখান থেকে রাজা হওয়া, নাটোরের প্রতি তার প্রতিশ্রুতি, রানী ভবানীর তার জীবনে আসা, পুরোটা মিলিয়ে বেশ অনেকটা লেয়ার্স ছিল। আর ক্যারেক্টারের লেয়ার্স থাকলে ভালো লাগে করতে। এই যে যেটা বললি যে খুব লেয়ার্স ছিল, ভালো লেগেছিল, অনেকটা কষ্ট হলেও, কিন্তু এই চলে যাওয়াটা, সেটা কি নিজের কাছে ভালো লাগার নাকি কি বলবো যে একটু খারাপই লেগেছে যে আরও একটু যদি রামকান্ত হয়ে থাকতে পারতাম?
দেখো আমরা তো সিরিয়ালের ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে মানে এই প্রজেক্টটা যখন আমি নিই তখন জানি যে একটা টাইমে রামকান্ত মৈত্র মিসিং হবে বা মারা যাবেন, কারণ গল্পটাই তাই। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার সেখানে কোনো প্রবলেম নেই, অ্যাজ লং অ্যাজ সিরিয়ালটা ইজ গোয়িং অন ওয়েল, সো ইটস ওকে। আর অবভিয়াসলি কেউ কেন ক্যারেক্টার ছাড়তে চাইবে, ক্যারেক্টার তো সবাই করতে ভালোবাসে, বাট যেখানে মানে আমি জানি যেটা সেটার ফেসে আমার তো মনে হয় এক্সিটের পয়েন্টটা আমি মানে রামকান্ত যদি চরিত্রের এক্সিট হয়ে থাকে, আই থিঙ্ক ইটস আ প্রাইম মোস্ট টাইমে এক্সিট হয়েছে। সে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, সে তার নিজের ভ্যালারে মারা গেছে, সে তার নাটোরের জন্য রাজধানীর জন্য মারা গেছে। তো সেইখানে দাঁড়িয়ে ক্যারেক্টার হিসেবে, অ্যাক্টার হিসেবে না, এক্সপেকটেশন অবভিয়াসলি অ্যাক্টার হিসেবে আলাদা থাকে, বাট ক্যারেক্টার হিসেবে আই থিঙ্ক আই হ্যাভ হিট দ্য রাইট স্পট যেখানে এক্সিটটা হয়েছে। এবার হ্যাঁ, এর পরে ফিরে আসা হলো, কিন্তু সেই রামকান্ত হিসেবে মানে ওই ভ্যালার নিয়ে তো আর রামকান্ত ফিরবে না। রামকান্ত ফিরলে হয়তো মুনি ঋষি হিসেবে ফিরে আসতো, বা একটা বয়স্ক একটা এজের পরে ফিরে আসতো। তো সেইখানে দাঁড়িয়ে আই থিঙ্ক রামকান্ত চরিত্রের ভ্যালারটা, রামকান্ত যেখানে শেষ হয়েছে মানে যেখানে শেষ করানো হয়েছিল, সেটা অ্যাজ আ ক্যারেক্টার আই এম স্যাটিসফাইড। অ্যাক্টার হিসেবে তো অবভিয়াসলি ইউ উড ওয়ান্ট দ্য ক্যারেক্টার টু গো অন, বাট হ্যাঁ এটাও বলবো অনেক সময় হয়েছে যেই চরিত্র করতে করতে একটা টাইম মনে হচ্ছে আমি কী করছি, কেনই বা করছি। কারণ যখন দৈর্ঘ্য বাড়তে থাকে, আর সিরিয়াল তো খুব ডাইনামিক একটা ইন্ডাস্ট্রি, প্রতিনিয়ত প্রতিদিন গল্প বদলায়, ডিপেন্ডিং অন ইয়ার টিআরপি, ডিপেন্ডিং অন ফিডব্যাক, ডিপেন্ডিং অন এভরিথিং, অনেক বেশি ভেরিয়েবলস, এক্সটার্নাল এনভায়রনমেন্ট ইনভলভ থাকে। তো সেরকম একটা জায়গায় কখনোই কেউ ভাবতে পারবে না যে একটা চরিত্র তার দৈর্ঘ্যটা কতটা বা কতদিন ধরে চলবে। কিন্তু আমি দেখেছি অন আ স্কেল যখন খুব ক্যারেক্টার বেড়ে যায়, মানে অনেক দিন ধরে চলে, তখন কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ক্যারেক্টারের রেঞ্জটা খুব কমে যায়। আর সিরিয়ালে তো এন্ড অফ দ্য ডে হিরোইন ইজ এভরিথিং। তো সেখানে দাঁড়িয়ে হিরো হয়েও অনেক কিছু হয় যেগুলো তখন নিজেকে তুমি বোঝাও কি না ঠিক আছে, ইটস পার্ট অফ দ্য সিরিয়াল, সো ইউল হ্যাভ টু ডু ইট। বাট আই থিঙ্ক আমার কাছে যেমন 2 শালিক করে আমি খুব মজা পেয়েছিলাম, কারণ সিরিয়ালটা এমনি ছিল 6 মাসের। তো সেখানে যখন হয়েছে তো গৌরব কাঞ্জিলার চরিত্রটা ওয়াজ সো দ্যাট আই কুড গো অন অ্যান্ড ডু থিংস উইদিন দ্যাট স্প্যান। এইটাই যদি 1.5 বছর চলতো, সে গৌরব কাঞ্জিলা নিশ্চয়ই গৌরব কাঞ্জিলাতে গৌরব বসাক বা কিছু একটা ইভেনচুয়ালি হয়ে যেত। সো হ্যাঁ, আই এম হ্যাপি, মানে ক্যারেক্টার ইজ হ্যাপি, অবভিয়াসলি অ্যাক্টার হিসেবে তো নিজের এটা থাকে, বাট আই এম হ্যাপি ওভারঅল দ্য প্রজেক্ট। যতটা সময় ছিলাম প্রজেক্টটা ওয়াজ রিয়েলি ডুইং গুড, প্রজেক্ট এখনও ভালো করছে, আর গল্প ভালো, জিনিসটা ভালো ছিল। এখন একটু সময় পাওয়া গেছে বলা যায়, এইটাকে কিভাবে ইউটিলাইজ করছো? এই সময়টা আমি কিন্তু পেলাম অ্যাকচুয়ালি 3 বছর পর। আমি কোনো প্রজেক্টের পরে গ্যাপ পাইনি, তো আমি এই মাঝের যে গ্যাপটা পেয়েছি সেটা আমি মোটামুটি মানে আশা করছি 1-1.5 মাসের আমি একটা গ্যাপ নিয়েছি। সেই গ্যাপটা আমার এত পেন্ডিং কাজ বাকি, আমি এত কিছু করার ছিল, সেগুলো তো করে ওঠা যায় না নর্মাল লাইফে। আমি এখন যেমন কালারিপা একটু শিখছি, হ্যাঁ, তো আমার ওই জন্য আমার ক্লাসেস থাকে প্রতিদিন, ওটা 1 মাসের একটা ইন্টেন্সিভ কোর্স লেভেল 1-এর। আমি ইনফ্যাক্ট পরশুদিন অবধি লিটারালি ব্যাঙের মতো হাঁটছিলাম, মানে এত লোয়ার বডির কাজ, মানে পায়ের তো সেই মোবিলিটি নেই। তো সেইটা আমি কিছু ক্লাসেস জয়েন করা ছিল, বাট সেটার ডেটস আমার ম্যাচ করছে না। মানে বেসিক্যালি এই টাইমটা আমি নিয়েছিলাম আমার নিজের স্কিল সেট এনহ্যান্স করার জন্যে। বাড়ির রেনোভেশন চলছে আমার গত 6 মাস ধরে, আর আমি মানে ফার্স্ট 1 মাস যখন লুক সেট চলছিল তখন ইনভলভ ছিলাম, তার মাঝে তো আই ওয়াজ কমপ্লিটলি আউট অফ ইট। এবার বাড়িতে বাবা কাকা সবাই ইনভলভ, বাট তাদের তো একটা এজ হয়েছে, তারা ওই বারবার দৌড়ঝাপটা করতে পারে না, বা একটা ইমিডিয়েট ডিসিশন নেবার। আমি বললাম না ঠিক আছে এইটা এরকম হবে, সেইটা একটু আবার ইনভলভ হয়েছি। আর ফ্যামিলি টাইম মোস্টলি, মানে নিজের যেসব সিনেমা দেখা শুরু করেছি, অনেক নাটক লাইন আপ আছে যেগুলো দেখতে হবে। নভেম্বর মাসে খুব ভালো ভালো নাটক আছে কলকাতায়, সেগুলো দেখতে হবে। আর তার থেকে বড় কথা শীতের মরশুমটা পেয়েছি একটু, তো সব মিলে আমি তো মানে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি। কিছু ইভেন্টস আছে, ফ্যামিলি ইভেন্টস যেমন অ্যাটেন্ড করতে পারতাম না, ভাইয়ের বিয়ে আছে ডিসেম্বরে, সেটা অ্যাটেন্ড করতে পারবো। আমার আপ টু দেওয়া ছিল, বাট ওই হ্যাঁ আমার আপ টু দেওয়া ছিল, মানে ওটা নাহলে তো হতো না। সেইগুলো করে নিয়ে এই টাইমগুলো পেয়ে না, ওই কাজগুলো আমার কাছে অনেক কটা কাজই ব্যাকলগ হয়ে রয়েছে, তো সেইগুলোর জন্যে প্ল্যান আউট করছি। আর দেখি যদি পারি, আমার ইচ্ছা আছে হ্যাঁ আমি একটু কাঞ্চনজঙ্ঘা সাইটিংটা করবো, কারণ এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর আমার এবছর তো পাহাড় যাওয়া, এবছর সমুদ্রে গেছি, পুজোর সময় আমি যে আইল্যান্ডে গেছিলাম সেখানে গেছিলাম। পাহাড়টা আমার খুব টানছে, যদি সময় পাই নিশ্চয়ই চলে যাব। শুধু বাড়ি সাজাচ্ছ, ঘুরতে যাচ্ছ সেটাও তো না, আমরা আরো একটা বিষয় জানি যে ব্যক্তিগত জীবনটাকেও সুন্দর করে সাজাতে চলেছ, তাই তো? হ্যাঁ, ব্যক্তিগত জীবন তো আমি এমনিতেও এবছর আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে, সো নেক্সট ইয়ার আমরা সেটাকে সোশ্যাল স্ট্যাম্প দিতে হবে, সেইটারও প্রেপ চলছে।
সো সেটারও কাজ চলছে, কারণ সেটার অনেকখানি কাজ, মানে ওটার অনেক, আর যেহেতু মানে রিনি বাইরে থাকে, ওর তো 6-7 মাস অন্তর একবার করে আসে, মানে তাও এবার ও বোধহয় একবার ডিসেম্বরে আসবে, কারণ ওর অনেক শপিং বাকি রয়েছে, সেইগুলো ডিউ রয়েছে। আমি তো কিছু শুরুই করিনি, মানে আমি লিটারেলি এখন ভেন্ডার্সদের সাথে কথা বলে, থ্যাঙ্কফুলি ভেনিউজ লকডাউন হয়েছে, জিনিসপত্র লকডাউন হয়েছে, কিন্তু এই গিয়ে মার আমি ওই দিন গিয়ে যেমন মানে তত্ত্বের লিস্টের বিশাল একটা ফর্দ সবার কেনাকাটি সেগুলো করে, তো এই টুকটাক টুকটাক কাজগুলো চলছে, কারণ এগুলো না করলে খুব প্রবলেম, কারণ যেহেতু আমি একমাত্র ছেলে আমাকে সেটা করতেই হবে। আমার কাকার মেয়ে বোন নয়ডায় থাকে, তো আমার অ্যাজ সাচ, আর আমার পিসির ছেলে যার বিয়ে সে তার নিজের বিয়ে ডিসেম্বরে, তো আমি সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি কাউকে দিয়ে সেটা সাজেস্ট করবো বা কাউকে দিয়ে সেটা ওয়ার্কআউট করবো সেটারও সময় নেই। আর ওর বাড়িতেও ও একমাত্র মেয়ে, তা আমাকে গিয়ে কার্ড দেখা এই করা, আঙ্কেল আন্টির সাথে আমাকেও যেতে হচ্ছে, দে অলসো রিলাই অন মি, সব মিলিয়ে মানে আই থিঙ্ক অ্যাট দ্য রাইট টাইম আই গট অন অফ। রাজার তাহলে রাজরানী আসছে, বাস্তবের রাজরানী, তাই তো? হ্যাঁ, রাজরানী তো অনেক বছর হয়ে গেছে, এসে গেছে, বাট হ্যাঁ শিলমোহর পড়তে চলেছে, শিলমোহর পড়তে চলেছে রাজরানীর। তো একটু বলো যে এই যেটা বলছিলে যে তত্ত্ব সাজানো, বিয়ের কেনাকাটা করা, কার্ড, এগুলো এটা মিশ্র অনুভূতি চলছে কি নিজের মধ্যে? মিশ্র অনুভূতি বলতে গেলে হ্যাঁ, মানে ফার্স্ট অনুভূতিটা ইজ অফ এক্সট্রিম ফ্রাস্ট্রেশন, যে এত কিছু করতে হচ্ছে নিজেকে একা, মানে যে, বাট অবভিয়াসলি হ্যাঁ কোথাও তো সেটার আনন্দটাও আছে। মানে হঠাৎ করে একদিন আমার ফোনে কথা বলতে, আমি রাত্রি, মানে আমাদের এমনিতেই তো ডিফারেন্স 9:30, এখন 10:30 ঘন্টার ডিফারেন্স দুজনের টাইম জোনের, তো আমি সেখানে দাঁড়িয়ে আমি ওদের বললাম আমাদের কিন্তু বিবাহিত জীবন, মানে উই উইল বি রেসপন্সিবল টু স্টার্ট আ ফ্যামিলি, এইটা কত বড় একটা রেসপন্সিবিলিটি সেটা, মানে আমরা জানি না বিয়ের আগে কতদিন সেটা বোঝে, বাট ইটস ইউ বোথ উইল, এনি টু পার্সন হু মেক্স আ ফ্যামিলি দে স্টার্ট, ওরা একটা সংসার, মানে দে উইল বি দ্য ফাউন্ডিং মেম্বার্স অফ দ্যাট। তো ওইটা নিয়ে একদিন একটু অ্যাংজাইটি অ্যাটাক হয়েছিল, বাট দেন যেহেতু একে অপরকে এতটা বছর ধরে চিনি, এতটা ভালো বন্ধু দুজনের, তো সেখানে দাঁড়িয়ে আই ডোন্ট থিঙ্ক সেখানে সেই প্রবলেমটা আছে। আর আমাদের ডিস্টেন্সটা এতটা বড়, এতটা বিশাল ডিস্টেন্স না, মানে সেইটাকে এখন ফার্স্ট ফোকাস ইজ হাউ উই শুড কাটল ডাউন, কারণ আমার খুব স্ট্রিক্ট পলিসি ছিল বিয়ে করবো এমন সময় যেখানে দুজন একসাথে থাকতে পারি, ওরও তাই, মানে জীবনে 8টা বছর ও একটা দেশে আমি আর একটা দেশে, সেখান থেকে দাঁড়িয়ে একটা টাইম তো এসেছে যেখানে উই হ্যাভ টু স্টার্ট টুগেদার, তো সেই সবেরও প্ল্যানিং চলছে। আমি একটু ইউএস রিলেটেড ডকুমেন্টস দেখছি, ও এখানে কিছু কয়েকটা জিনিস দেখছে, তো সব মিলিয়ে মিশিয়ে চলছে। হ্যাঁ, আমার থেকে তো বেশি এক্সাইটেড আমার বন্ধুরা, আমার ফ্যামিলি মেম্বার, কারণ দিয়ে ফাইনালি, মানে আমার বাড়ির নাম দ্বীপের বিয়ে হচ্ছে, সো আই এম দ্য লাস্ট ওয়ান ইন মাই ফ্রেন্ড সার্কেল টু বি ম্যারিড। সবার হয়ে গেছে, মানে আমি সবার কন্যাদান করে এবার আমি লাস্ট উইকেট, এবার সবাই সেটা নিয়ে খুব উৎসাহিত, তো হ্যাঁ মানে ভালো লাগছে। একটা কথা বলে যেটা তুমি বললে যে 8 বছর, মানে এই যে লং ডিস্টেন্স সম্পর্ক মেনটেন করাটাও তো দুজনের জন্য মানে ভীষণ একটা কি বলবো দায়িত্বও বলে, এবং নিজেদের কাছেও একটা জাজমেন্ট থাকে না যে আমরা ঠিকমতো লয়ালিটির একটা জায়গা থাকে, এইটা কিভাবে ব্যালেন্স করছে? দেখো আমি বলবো এই পুরো সম্পর্কের কিন্তু অ্যাঙ্কার হচ্ছে রিনি, ঠিক আছে, মানে আমাকে, আমার বিদেশিনী, কারণ আমাকে সহ্য করা 8 বছর, ইট ইজ নট আ ম্যাটার অফ জোক, আর আমাকে মানুষ করা 8 বছর ধরে দ্যাট ইজ ইভেন মানে ওয়ার্স, একদম ইটস ইভেন টাফ। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে, বাট হ্যাঁ ওর জন্য দাঁড়িয়ে distance was always a concern. We didn't start initially, obviously when we started she was somewhere always sure যে she wants to get married to me. এবার আমি বিয়ে সম্পর্ক নিয়ে আমার নানান রকম বিচার ধারণা ছিল। আমরা যখন আলাপ হয়, দেখা হয়, আমাদের তো মানে আমরা একে অপরকে চিনতাম স্কুল থেকে, কোনোদিন কথা বলিনি, আমরা সেম ইকোনমিক্স ক্লাসে যেতাম, মানে সেটা অন্তত তার 10 বছর পর আমি যখন বাইজাগে চাকরি করেছি, ও তখন অলরেডি ইউএসএতে রয়েছে, শি রিচড আউট অন ফেসবুক। আমি মানে অদ্ভুতভাবে আমিও কাউকে রিপ্লাই করি না খুব একটা, কারণ হয় না, তুমি কাউকে চেনো অনেক বছর পর সাডেনলি সে রিপ্লাই করেছে, সেখান থেকে শুরু। বিয়ের ব্যাপারটা তুমি বলছো না যে মানে এটাকে মেনটেন করা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, ইট ইজ মানে এক ফিজিক্যাল ডিস্টেন্সিং ইজ সো ডিফিকাল্ট, এতটা দূরত্ব, দুজনের টাইমের ডিফারেন্স, কিন্তু মানে ওর বিশ্বাস, আমি বলবো ইট ওয়াজ হার বিলিভ ইন আস উইচ চেঞ্জড মি, অ্যান্ড ইয়েস উই আর হিয়ার নাও, মানে গেটিং ম্যারিড টু ইচ আদার, বাট ইট ইজ টাফ। 8টা বছর লং ডিস্টেন্স এভাবে করা সত্যি খুবই চাপের। এখন একটা পরিণতি আমি বলছি যে
এই যে শিলমোহর পড়ে যাওয়া এবং একটা ফ্যামিলির রেসপন্সিবিলিটি থাকে, নিজেদের সম্পর্কের রেসপন্সিবিলিটি থাকে, বিয়ে হওয়া আর না হওয়ার মধ্যে তো একটা পার্থক্য রয়েছে। তো এরপর এই যে তুমি যেটা বলেছে আমি যখন বিয়ে করবো আমরা একসঙ্গে থাকবো, তোমার ইন্ডাস্ট্রিতে কাজ, তার কাজটা একেবারে অন্য এবং অন্য একটা দেশে কাজ করছে সেটা কিভাবে ব্যালেন্স করবে? মানে আমরা খুব প্র্যাকটিক্যালি বলেছিলাম, মানে এই সমাজে দাঁড়িয়ে যার পকেট বেশি ভারী বল সেদিকে যাবে। তো এরকম একটা কথা হয়েছিল। বাট মানে পয়েন্টটা না, কেন 7টা বছর ডিলে করার মানে এতদিন যাওয়ারও কারণ আছে। কারণ ও আজকে 17 বছর ওখানে, 17 বছর ওর যে স্ট্রাগলটা, যেখানে গিয়ে ও আজকে শি ইজ অ্যাট অ্যান আফ্লুয়েন্ট ওয়ার্ক দ্যাট শি ইজ ডুইং, শি ইজ ভেরি ওয়েল সেটেলড দেয়ার। এটা তো একটা জার্নি। আমাকে ভালোবাসে বলে আমি সেটাকে কখনোই অসম্মান করতে পারি না, তোকে এখানে আসতে হবে। সেম উইথ হার। আমি যদি চাকরি করতাম, চাকরিটা না ছাড়তাম, প্রবলি আই উড হ্যাভ গন বিফোর। এখন আমি যখন চাকরি করছি, আমাকে ইনফ্যাক্ট এখনও যে যখনই কেউ শোনে যে রিনি ওখানে থাকে, তুই এখানে কি করছিস, মানে ইনফ্যাক্ট একদিন শুটিংয়ের দিনেও স্নেহাদি আমাকে, তোর বউ ইউএসএ থেকে, তুই এখানে কি করছিস সায়ন? বললাম স্নেহাদি এই প্রশ্নটা আমি গত 6-7 বছর ধরে শুনে আসছি, বাট আই হ্যাড নো ইন্টারেস্ট অফ গোয়িং টু ইউএস। মানে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মানে আমার কি ওখানে আছে, তা আমার সেই অপরচুনিটি আই নেভার ওয়ান্টেড টু অ্যাভেল ইট। এবার ও সেটা রেসপেক্ট করে যে আমি আমার নিজের একটা ক্যারিয়ার ছেড়ে, when I have started a new career by God's grace or luck or good work, I am getting work back to back. তো আমিও তো নিজের একটা জায়গা তৈরি করছি, সেও সেই জার্নিটাকে রেসপেক্ট করে। আর আমরা দুজনেই না খুব হেডস্ট্রং ইন টার্মস অফ আর ওন জার্নি, যেই জন্যেই আমরা এই এতটা সময় নিইনি। হ্যাঁ, এবার লুক ওয়েজ অ্যান্ড মিনস আমরা শুরু করেছি, যেখান থেকে হয়তো দুজনে একসাথে থাকতে পারবো। সেখানে অবভিয়াসলি একজনকে তো একটু ফ্লেক্সিবল হতে হবে। সেই ক্ষেত্রে আমি ডিসাইড করেছি যে আমি একটু ফ্লেক্সিবল হব। ও ফ্লেক্সিবল ইনফ্যাক্ট, মানে ইফ আই ক্যান সাস্টেন হার, ও যে স্যালারিটা ওখানে উইথড্র করে, আমি মনে হয় না বাংলা মানে সিরিয়াল করেও সেই স্যালারিটা উইথড্র করে ওকে সেটেল করতে পারবো। তো আমার যখন সেই ক্ষমতাটাই নিই, তাহলে আমি কেন ওকে এখানে ডাকতে যাব? সেখানে দাঁড়িয়ে আমি তখনই ডাকতে পারি যেখানে আই ক্যান, মানে ও এলো, ওর মন চায় না চায়, ও কাজ করলো না করলো, ওর যা ইচ্ছেও করতে পারে। আই ক্যান টেক কেয়ার অফ এভরিথিং, তুই এবার আসতে পারিস। সেটাও যদি হয়, বিং সেড সো, আই এম ডিসরেসপেক্টিং সামওয়ানস জার্নি। পয়সা হয়তো এখানেও কামাবে, বাট পয়সাটা তো ইজ নট এভরিথিং। আজকে যেই মহিলা 17টা বছর নিজের সব কিছু ছেড়ে, বাবা মা দেশ বন্ধু বান্ধব ছেড়ে, এই জার্নিটা তো আমাকে রেসপেক্ট করতে হবে। আমি তো সেটা কখনোই, আমি এখানে আজকে যদি 5 কোটি টাকাও কামাই, আমি কোন মুখে তাকে বলতে হবো তুই এখানে, আমি তখন কামাচ্ছি তুই চলে। অ্যান্ড ওয়াই শুড আ গার্ল, আর এটা আমি কোনো মানে জেন্ডার ডিফারেন্সে বলছি না, বাট ওয়াই শুড শি শুড অলওয়েজ বি দ্য ওয়ান টু কাম। অ্যান্ড ও তো আজকে 17 বছর স্ট্রাগল করেছে, আমি হয়তো এখানে আজকে 3 বছর করছি, ওয়াই কান্ট আই গো? অ্যান্ড তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আই হ্যাভ স্টার্টেড বিকামিং ফ্লেক্সিবল। তার জন্য যা পেপার ওয়ার্কস দরকার, যা যা প্রসেসেস দরকার, আমি সেইগুলো অ্যাপ্লাই করছি। ও দেখছে ওয়েজ অ্যান্ড মিনস এখানে যদি কোনো রকম একটু ব্যবসা ইনভলভমেন্ট হতে চায়, কারণ ও খুব ভালো রান্না করে, অ্যান্ড দ্যাট ইজ হার প্যাশন। মানে অ্যাপার্ট ফ্রম দ্য ওয়ার্ক দ্যাট শি ডাজ, ও এতটাই ইনভেস্টেড এতে, মানে ও উইকেন্ডসে ওর কাস্টমার্স আছে যারা উইকেন্ড অর্ডার করে, তো ও সারা সপ্তাহ নিজের চাকরি বাকরি করে, ওটা কিন্তু আউট অফ ওর প্যাশনে। মানে বন্ধুদের গেট টুগেদার, শিল বি দ্য ওয়ান টু হোস্ট এভরিওয়ান। ওর খুব ভালো লাগে লোকেদের হোস্ট করতে, লোকেদের খাওয়াতে, কারণ খাওয়ানোটা ওইটাই ওর প্যাশন, রান্না করবে। ইনফ্যাক্ট পপ আপ স্টলস দিয়েছে ওখানে দুর্গাপুজো কালী পুজো যখন হয়। আর ওর মানে টেস্টিমোনিয়াল ভিডিওস আছে, একজন নাইজেরিয়ান মহিলা, একজন অ্যালবেনিয়ান পুরুষ, একজন মানে আর্জেন্টাইন লোক, তারা ভেজিটেবল চপ খাইয়েছিল। তারা খেয়ে লিটারালি মানে ছিটকে গেছে, এরা বিটরুট দিয়ে মানুষ এটা কী করে করতে পারে। মানে তুমি যদি রিয়াকশনসগুলো দেখো, আমার এত মজা লেগেছে দেখে, অ্যান্ড শি এনজয়স দ্যাট। সো ওরও একটা কালিনারি সেকশনে কিছু প্ল্যানস আছে, তো ও সেটা দেখছে। এবার দুজনের যেটা সুবিধা মতো, বাট আই হ্যাভ স্টার্টেড মোর, যে আমি একটু ফ্লেক্সিবল হয়েছি। আমি হয়তো নিজেও মেন্টালি ডিসাইড করে রেখেছি একটা টাইমে আই উইল গো ভিজিট হার, সি, বিকজ আই হ্যাভ দ্যাট অপশন। গিয়ে দেখি না কীরকম, ওটা তো একটা কমপ্লিট কন্ট্রাস্টিং কালচার। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা মোটামুটি ওয়ে আউট করছি, সেটা দেখা যায় এখনো কংক্রিট হয়নি, কংক্রিট হলে তো দেখতে জানতেই পারবে। একটা কথা বলো, মানে তুমি চাকরি ছেড়ে অভিনয় এসছো, ঠিক আছে, অভিনয়টাকে ভালোবেসেছো বলেই এসছো, না হলে কেউ চাকরি ছেড়ে আসে না। তো
এই যে 3 বছর 4 বছর কাজ করার এবং ব্যাক টু ব্যাক প্রজেক্ট করছো, মানে টাচুড সেটাই থাকা ভালো, প্রত্যেকটা অভিনেতার এটাই প্রাপ্য হয় যে পর পর কাজ করা। সেখান থেকে কখনো যদি মনে হয় যে ইন্ডাস্ট্রিতে কাজ করব না বা ছেড়ে অন্য কিছু করব, সেইটার জন্য মেন্টালি প্রিপেয়ার রয়েছো? আমি না অ্যাকচুয়ালি প্রথম থেকেই আই ডোন্ট মাইন্ড লেটিং অফ সামথিং, মানে আই হ্যাভ নেভার, নাহলে আমি চাকরি ছাড়তাম না। আমি যা চাকরি করছিলাম, আমি যেখানে সেটেল ছিলাম, আমার সত্যি কথা বলতে আমার দরকার ছিল না। আমি দেখেছি আমার অনেক বন্ধুরাও রয়েছে যারা প্যারালি কর্পোরেটে রয়েছে, অনেকজনই তো আমার মতো আছে যারা তো জীবনে নতুন কিছু শুরু করতে চেয়েছে। কেউ হয়তো রেসপন্সিবিলিটি ভয় ছাড়তে পারেনি, কারোর হয়তো সার্কামস্টান্সেস সেরকম। আমার অনেক বন্ধুর সাথে কথা হয়েছে, তারা বলেছে তুই যেটা করছিস সেটা আমি করতে পারবো না, বাট হি অর শি ইজ নট এনজয়িং দ্য জব অ্যাজ ওয়েল, বাট বিকজ অফ দ্য মানি দ্যাট ইজ ইনভলভ ইন দ্য গেম। তো তারা যে স্যালারিটা উইথড্র করছে বা যেখানে হয়ে গেছে, ওই নতুন করে জীবনের একটা কমপ্লিট চেঞ্জ আনা, সেটা অনেকে করতে পারে না। অ্যান্ড ন্যাচারালি সামহাও আমার সেটা করতে, আমি জানি না কেন আমার প্রবলেম হয় না। মানে আমি যদি, আমার যেটা প্রবলেম হয়, আমি যদি দেখি আমি একটা জায়গায় খুব সেটেলড হয়ে গেছি না, আমার তখন একটা অদ্ভুত হায়দ্রাবাদে বলতো রেহমানি কিরা আমার একটা খুশখুশ করতে থাকে। মানে আমি সেটেল হয়ে গেলাম, তো মানে দ্যার ইজ নাথিং টু লুক ফরওয়ার্ড বিয়ন্ড দ্যাট। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সেটা আমি এতদিন করতে পেরেছি বিকজ আই ডোন্ট হ্যাভ এনি রেসপন্সিবিলিটি। আমার কোনো দায়বদ্ধতা নেই, পরিবারের প্রতি দায়বদ্ধতা নেই, আমার নিজের কোনো ফ্যামিলি ছিল না। এবার হয়তো দায়বদ্ধতা হবে, মানে হতেই হবে দুজনে জন, বাট সেইখানেও দাঁড়িয়ে মানে একটা সম্পর্কে না কিছু আন্ডারস্ট্যান্ডিং থাকে। আর সেই জায়গাটা রিনি আমাকে সারাক্ষণ দিয়ে এসেছে যে তুই যদি সেটা করতে চাস, বিকজ আই এম স্টেবল, আই উইল সাপোর্ট ইউ, ওয়ান্ট টু পারসিউ হোয়াট এভার। মানে ওর খুব স্বপ্ন আমাকে টাইম স্কোয়ারের কোনো একটা বিশাল বড় পোস্টার, এটা গ্যাপের হোক বা বসের হোক, শি ওয়ান্টস, অ্যান্ড এটাও বারবার বলে যে সানাই, আমি যখন যাই ওজন সিটিতে, মানে অফিসে যাচ্ছে, কারোর একটা পোস্ট মানে হোর্ডিং দেখলো, অ্যাড দেখলো, লাইক আমি দেখতে পাই তুই এটা করছিস, তুই আছিস, ঠিক আছে। তো ওইটা যখন আমি পাই ওর থেকে, সো আই অলসো ফিল দ্যাট আই হ্যাভ দ্যাট স্পেস, আই হ্যাভ সামওয়ান টু বিলিভ। তো সেইখানে দাঁড়িয়ে, আর আমার সত্যি কথা বলতে আমি তো নিজে এসেছি একটা আনসার্টেন ইন্ডাস্ট্রিতে, এইখানে যদি আমি সার্টেনিটি খুঁজতে যাই তাহলে তো আমার হয়ে গেল। অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ বিন ভোকাল অ্যাবাউট ইট, যে আজকে কাজ আছে, কালকে কাজ নাই থাকতে পারে। মেয়াদটা সেটা কতদিনের হবে এবং পরের প্রজেক্টটা তুমি কতদিনে পাবে? ওই অ্যাবসলিউটলি, সেটা নিয়ে আমি কোনো প্রবলেম রাখি না। তবে হ্যাঁ, যেটা করা উচিত আমাদের যারা ইন্ডাস্ট্রিতে, যে একটা রেভিনিউ ব্যাকআপ থাকা উচিত, তাহলে ইউ ক্যান সিলেক্ট অ্যান্ড চুজ অলসো। তুমি তাহলে তোমার অতটা প্রবলেমও হবে না, কারণ অনেকে তো পরিবার আছে। আমি দেখি যখন লোকেদের হট করে কোনো প্রজেক্ট শেষ হয় বা ক্যারেক্টার অফ করে দেয়, দে ফেস আ লট অফ প্রবলেম বিকজ দে হ্যাভ প্রাইমারিলি বিন অ্যান অ্যাক্টর, দে হ্যাভ নট ফোরেড ইন্টু এনি আদার থিং। বাট এরকম আনসার্টেন ইন্ডাস্ট্রিতে আমাদের প্রতিটা মানুষের একটা রেভিনিউ স্ট্রিম ব্যাকআপ থাকা উচিত। তাতে কিন্তু তুমি প্রজেক্টও সিলেক্ট করতে পারবে। তোমার যদি মনে হয় যে না আমি এটা করবো না, ইউ হ্যাভ দ্যাট অপশন অফ চুজিং, না আমি প্রজেক্টটা করবো না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হ্যাঁ, আর আমি সত্যি কথা বলতে আমার খুব ওরকম ভয় ডর নেই যে আমার করতেই হবে, না হলে আমি পারবো না। আমি জানি আমি কিছু না করতে আমি চাকরি তো পেয়ে যাবো, আমি করে ফেলবো। আই এম কনফিডেন্ট অ্যাবাউট মাই সেলফ। আমাকে যদি করতে হয়, আই উইল ডু ইট। সেইটা নিয়ে আই হ্যাভ নো কোয়ামস অ্যাবাউট ইট। একটু বলো যে মানুষটার সাথে এতটা কমফোর্টেবল, এবং তোমার কথাতে বোঝা যাচ্ছে যে সে কতটা কমফোর্টেবল ভাইবস তোমাকে দিয়েছে, সেই জন্য এই 8 বছরের সম্পর্ক এবং এই ডিস্টেন্সটা, এটা তো খুব, মানে যে শুনবে সেই বলবে যে অসম্ভব একটা ডিস্টেন্স, এবং দুটো আলাদা ইন্ডাস্ট্রিতে তোমরা বিলং করছো, মানে সবটাই যদি আমি বলি যে বিপরীত, তাই না? তো সেখান থেকেই প্রেমটা হয় কি করে? প্রেম আমার কাছে ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টাইম। মানে হানিমুন ফেজটা তো সবার জীবনে, মানে সেটা দুটো বন্ধু হলেও, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলেও, ও উইচ এভার রিলেশন ইউ টেক, প্রথম 1 বছর তো সব ভালো থাকে, সব ভালো লাগে, সব মধুর লাগে। কিন্তু পয়েন্ট হয়, আমরা তো প্রবলেমটা কী হয় জানো তো, আমরা 1 বছরের মাথায় যে ভালোবাসাটাকে ভাবি, আমরা 8 বছরের মাথায় গিয়েও সেই ভালোবাসাটাকেই ভাবি। আমরা তো 8টা বছর বেড়েছি, তাহলে আমাদের ভালোবাসারও 8টা বছর বাড়া উচিত। সো ইটস আ স্টেপ অফ নট অনলি ইউ বাট অলসো ইয়োর ভালোবাসাটা। ফার্স্ট ইয়ারের ভালোবাসাটা উইল নট বি 8 বছর, 8th ইয়ারের ভালোবাসাটা অনেক কিছুর বদলায়। এবার আমি যদি 8 বছরের মাথায় গিয়ে ওই প্রথম বছরের ভালোবাসাটাকে নিয়ে কান্নাকাটি করি, ও তো আমাকে দেখছে না, ও তো আমাকে এই করছে না, নিয়ে যাচ্ছে না, খাবার দিচ্ছে না, দেখা করছে না, সো অবভিয়াসলি ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন। তো সেইখানে দাঁড়িয়ে ভালোবাসাটা আমার কাছে ডিরেক্টলি খুব সময়ের ওপর বিশ্বাসী। আর আমার যেটা মনে হয়, আমার
যেটা প্রবলেম ছিল, আমি খুব ইন্ডিভিজুয়ালিস্টিক একটা মানুষ। মানে আমি জানি আমি একা সামলে নিতে পারি সব কিছু, এটা আমার নিজের কনফিডেন্স। আমি যতই অ্যাডভার্স সিচুয়েশনে পড়ি, আই উইল গেট আউট অফ ইট। কিন্তু এই আমিতে ওই আমরাটা হারিয়ে গেছিলো, ওর জন্য আমি আমরাটা ফেরত পেয়েছি। মানে এখন আমার কাছে আমরাটা ইজ মোর ইম্পর্ট্যান্ট। আমি তো ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট, বাট আমরাটা খুব ইম্পর্ট্যান্ট। আর সময়টা, যত সময় যাচ্ছে চিন্তাধারা দুজনের, প্রথম 1 বছর মাথায় গেত দুজনে ঘুরতে চলে গেলাম, ঢান্ডা করে ঘুরতে, এখনও ঘুরতে যাই, প্রতি বছর ঘুরতে যাই আমরা। কিন্তু এখন একটা হলো, আমি হয়তো দুজনে ডিসাইড করলাম, না শোন না 5 বছরের একটা প্ল্যান করবো, তাহলে আমরা একটা এসআইপি শুরু করি, একটা কি এটার ঠিক। সো দ্যাট ইজ অলসো রিলেশনশিপ, বিকজ ইউ আর সিকিউরিং ইউর ফিউচার উইথ ইচ আদার। তো সেইখানে দাঁড়িয়ে সেইগুলোর মধ্যে দিয়ে, আর প্লাস সবসময় তো ভালোটা না, ও আমার খারাপটা নিয়েছে। সেখানে তো আমার ভালো তো সব অনেকেই নিতে চায়, আমার ভালোটা, খারাপটা কেউ নিতে চাইনি আমার। তো সেইখানে সে লেগে পুরো আমার খারাপটা নিয়েছে। ইনফ্যাক্ট মানে ভাইসি ভার্সা, আমি ওর ভালোটা নিয়েছি, আমি ওর খারাপটা নিচ্ছি, ও নিচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে এইখান থেকেই ভালোবাসার জন্ম বোধ হয়। পরিচয়টা তো বোধহয় কলকাতা থেকেই। পরিচয়টা অ্যাকচুয়ালি হ্যাঁ, মানে দেখা কলকাতা, বাট পরিচয় ও তখন ইউএসএতে, আমি ভাইজাগে। মানে ফার্স্ট কথা, ও ইউএসএতে, আমি ভাইজাগে। মানে ও আমরা যখন ইকোনমিক্স ক্লাসে পড়তাম, সেই ইকোনমিক্স ক্লাসে, ওরা আমার স্কুল অপোজিট, সেন্ট থমাস সেন্ট ট্রিজাস। তো আমাদের সেম ইকোনমিক্স স্যার ছিলেন, তো সেখানে যেতাম। কিন্তু আমি all I remember about her is her eyes, which I have never forgotten. She has beautiful set of eyes. আর খুব চুইংগাম চেপাতো আমার, পুরো একদম। আই ভিভিডলি রিমেম্বার হার। যদি কিন্তু কোনদিন, নট দ্যাট আই হ্যাড এনি অ্যাট্রাকশন আর শি হ্যাড এনি অ্যাট্রাকশন ফর মি। সেখান থেকে যখন ওই ফার্স্ট শি রিচড আউট অন ফেসবুক, আই ওয়াজ লাইক, এত বছর ধরে একটা মানুষকে চিনি, কোনোদিন কথা হয়নি, আমিও রিপ্লাই করি। সেখান থেকে কথা শুরু। তখন আমি ভাইজাগে, আমি জাস্ট MBA কমপ্লিট করার পরে আমার ফার্স্ট মানে পোস্ট MBA মানে ম্যানেজমেন্ট ট্রেন হিসেবে আমি চাকরি শুরু করেছি। ও তখন ওর সেকেন্ড জব বা ফার্স্ট জব করছে। তারপর ও ভাইজাগে এসেছিল আমার সাথে, বিশাখাপট্টনম এসে আমার সাথে দেখা করতে। আমার এক বন্ধু আমাকে তার গাড়ি দিয়েছিল, আই ড্রোভ অল দ্য ওয়ে টু পিক হার আপ। দেন ইভেন আমাদের কাছে ওই জন্য ভাইজাগটা খুব স্পেশাল, বিকজ দ্যাট ওয়াজ আর ফার্স্ট প্লেস দ্যাট উই মেট ইচ আদার। আর ভাইজাগটা এত সুন্দর একটা শহর, আমি 1.5 বছর কাটিয়েছি। অদ্ভুত একটা জায়গা, মানে আমার আর রিনির বোধহয় ফেভারিট ডেস্টিনেশন যদি ইন্ডিয়া হয়ে থাকে, অ্যাপার্ট ফ্রম নতুন জায়গা গেছি, ওই একটা নস্টালজিয়ার জায়গা কিন্তু এখনো ভাইজাগ। হানিমুনে ভাইজাগ? না, আমার তো ফার্স্ট অফ অল মানে হানিমুন বলে বস্তুটা হবে সময়ের জন্যে। হ্যাঁ, মানে গদরেজে ততদিন আমার প্রজেক্ট শুরু হয়ে গেলো, তো সেটা ইজ নট পসিবল। আমরা এবার যে ট্রিপটা করেছি, একটা সেমি হানিমুন ট্রিপ করে এসেছি। আমরা গেছিলাম, মানে আমরা একটা খুব সুন্দর ফুকেটের কাছে একটা আইল্যান্ড আছে, কোইউআই বলে, ওটাতে একটাই রিসর্ট ছিল। আচ্ছা, বিউটিফুল রিসর্ট কল সান্থিয়া। মানে ওটা হোয়াইট লোটাস বলে একটা সিরিজ আছে, ইটস অলমোস্ট লাইক হোয়াইট লোটাসের মতো পুরো রিসর্টটা। আমরা দুজনে গিয়ে, অ্যান্ড এবার এত হেকটিক শিডিউল গেছে এমনিতে ভবানী শুটিংয়ের সময়, তো আই সেড লেটস নট। আর রিনি প্রচণ্ড ঘুরতে ভালোবাসে, তো মানে ওর সাথে যাওয়া, মানে আমরা আগের বছর টার্কি গেছি, তার আগের যখন থাইল্যান্ড গেছি, মানে ওর একটা আইটেনারি লিস্ট থাকে সকালে উঠে, যে চেক 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 চেক। আমি খুব হেজিটেন্ট হই, কিন্তু ইভেনচুয়ালি যখন আমি গিভেন, ট্রিপটা খুব ভালো যায়। এবার আমি বলেছিলাম প্লিজ নতুন কোথাও যাব না, খুব ঘুরতে হবে, আমার শারীরিকভাবে আমার সেই ক্ষমতা নেই, লেটস জাস্ট গো অ্যান্ড চিল। অ্যান্ড ইট টার্ন আউট টু বি অলমোস্ট লাইক আ হানিমুন ট্রিপ। আমরা মোটামুটি একটা খুব সুন্দর ফেজ এই 5 দিনের যেটা আমি মাঝে গেছিলাম। আর বিউটিফুল জায়গাটা, মানে অসাধারণ ছিল জায়গাটা। তারপরে এবার যেটা দেখি নেক্সট ইয়ার, বাট ওটা একটা ভাই বোনেদের নিয়ে ট্রিপ প্ল্যান করছি, কারণ পুজোয় প্রতি বছর আমি যাই। তো নেক্সট ইয়ার দেখে ইউরোপের প্ল্যানিং ইনকামিং, দেখা যাক যদি করা যায়। এই যে ফেসটা এখন যে আর 2 মাস হাতে পাচ্ছ, সেই অর্থে বাঙালিয়ানা মানে যেটা বিয়ে বলে, সেই রকমই নিশ্চয়ই প্ল্যানিং চলছে সব? আমাদের একদম বাঙালি বিয়ে, মানে না কোনো হালদি, গায়ে হলুদ না, মেহেন্দি না। উই আর ডুইং অ্যান আলতা নাইট, আর আমরা বেদিক মতে বিয়ে করব সেটা, কারণ ওই কন্যাদান উই ডোন্ট ওয়ান্ট। তো সেইটা দাঁড়িয়ে পুরো ইভেন্টটাই একদম নিছক বাঙালি মতে করা হচ্ছে। এবার যেটা হয় হচ্ছে, বাঙালি মতে আমাদের তো বেসিক্যালি বাঙালিদের সকালবেলা গায়ে হলুদ, বিকেলে বিয়ে, পরের দিন বউ এলো, তারপরের দিন রিসেপশন। এবার যেহেতু বিয়েটা এখন এতটা একটা ইভেন্টফুল ব্যাপার হয়ে গেছে, তো কিছু ইভেন্টস উইল অ্যাড, যেমন বন্ধুদের আমাদের ক্লোজ গ্রুপের একটা ককটেল নাইট রাখা হবে, আর আইবুড়োবাদ আশীর্বাদ যেমন হচ্ছে সেগুলো হবে। বাট ইভেন্ট ড্রেসিং পুরোটাই বাঙালি,
আনা থাকবে। রিসেপশন ইজ আ ডিফারেন্ট ইভেন্ট, অবভিয়াসলি রিসেপশনের তো এটা নেই। ইনফ্যাক্ট বিয়ের জায়গাটাও যেটা আমরা সিলেক্ট করেছি বা প্ল্যান করেছি সেই জায়গাটা একদমই একটা ট্রেডিশনাল প্লেস হিসেবে করে নি, পুরোটাই সেইভাবে করা হচ্ছে। ফাইনালি যার জন্য এত দিনের অপেক্ষা, মানে যে দিনের জন্য সায়নদা, কোথাও কি একটা ইমাজিনেশন থাকে না যে বেনারসিতে দেখা কিরকম লাগছে, সেটা কি কোথাও কোথাও চলছে? আমি না অ্যাকচুয়ালি I am not that romantic is the point, মানে বাট হ্যাঁ দেখো এবার অন মোমেন্ট যা হবে সেটা আমি কোনোদিনই, কারণ আমার কাছে বিয়ের ইনস্টিটিউশনটা খুব, I am not very supportive of বিয়ের ইনস্টিটিউশন। আমি এমনি I তো rather I had said let's do the live-in, let's have a kid, then let's get married. রিনি was okay, but আমার was like করতে হবে না এই বিয়ে, সন্তানকে নিয়ে বিয়ে করতে হবে না। আরে তো সেও বলতে হবে না আমি আমার মা বাবার বিয়েতে গেছি, বাট অ্যাকচুয়ালি সামওয়ান ক্যান সে দ্যাট। কারণ সম্পর্কর সাথে কি হয়, বিয়েরটা একটা জানো তো সোনালি, যেটা হয় যে বিয়েরটা একটা যখন পড়ে আনওয়ারেন্টেড অনেক রেসপন্সিবিলিটি সমাজ বা পরিবার থেকে দেয়, যেইটা কিন্তু যেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখন বিয়ের দৈর্ঘ্যটা অনেকটা কমে গেছে, আন্ডারস্ট্যান্ডিংটা কমেছে, প্রেশারাইজড অনেক বেশি হয়ে গেছে। ওই জন্য যত তাড়াতাড়ি বিয়েও হচ্ছে, বিয়ের ফাটলও তত তাড়াতাড়ি ধরছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কোথাও, আমার মনে হয় যে বিয়ের প্রমোশনটা বা মার্কেটিংটা এমন হয়ে গেছে যেটা হয়তো বিয়ের থেকে অনেকটা দূরে চলে গেছে। কারণ এখন তো আর আগের মতো নেই যে তাদের বাধ্যবাধকতা রয়েছে। আমাদের আগের জেনারেশনে বাধ্যবাধকতা, কারণ মারা কাজ করতো না, বাবারা কাজ করতো, সেই জন্য বাধ্যবাধকতা ছিল। আজকে যারা বলছে না খুব ইন্ডিপেন্ডেন্ট মহিলা, অফকোর্স মহিলার ইন্ডিপেন্ডেন্ট হবে। আজকে একটা মেয়ে আর পুরুষের কোনো ডিফারেন্স নেই। তোমার ছেলে যদি আজকে কামিয়ে বেলেল্লাপানা করতে পারে, মহিলাও কামিয়ে বেলেল্লাপানা করতেই পারে। শুধু ছেলেদের ব্যাপারে ব্যাপারটা কী করে কারেক্ট হয়? কিন্তু আমি বলছি না সবসময় ছেলেদের দোষ, অনেক সময় মেয়েদেরও দোষ হয়। কিন্তু সেইখানে দাঁড়িয়ে না বিয়ের প্রপোজিশনটা বা ব্র্যান্ডিংটা খুব ভুল রকম হয়ে গেছে। মানে বাইরের ব্যাপারটা অনেক বেশি আনুষঙ্গিক হয়ে গেছে রাদার দেন কোর বিয়েটা। সেই জন্যে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মানে আমি বিয়েটাকে নিয়ে খুব স্কেপটিক্যাল ছিলাম, মানে বিয়ের ইনস্টিটিউশনটাকে নিয়ে। তো সেখানে দাঁড়িয়ে আমি অ্যাকচুয়ালি আই এম ভেরি ওকে উইথ ইট। মানে সেটা হচ্ছে এবার হ্যাঁ, যখন মন্ত্র বলবো বা যখন ওকে প্রথমবার আমি বেনারসিতে দেখবো, সেই মোমেন্টটা আমি এখন ইম্যাজিন করিনি। আস্তে আস্তে রোম্যান্টিক হচ্ছি। আমি অ্যাকচুয়ালি খুব আনরোম্যান্টিক একজন মানুষ, বাট হ্যাঁ মানে হোপফুলি মানে ওই মোমেন্টটা তো অবভিয়াসলি স্পেশাল হবে। সিঁদুরদান করানো এই করানো, আর এই সিরিয়ালে 3-4টে বিয়ে করে নিয়ে না আরও ব্যাপারটা খিচিয়ে গেছে। মানে ওই যে ফার্স্ট বিয়ের একটা ব্যাপার, আমি তখন মোটামুটি জানি কী প্রসেসেস হয় না, হ্যাঁ কোনটার পর কী হতে হয় না হয়, ছাদনা তোলা দাঁড়ানো হ্যান ত্যান। সো আই নো দ্যাট থিং, বাট অবভিয়াসলি এটা তো নিজের ব্যাপার। বাট হ্যাঁ মানে ওইটা আমি এখন সত্যি কথা বলতে আমার মাথায় সেটা নেই যে আমি ওকে বেনারসিতে দেখার জন্য ওয়েট করে আছি। বাট সেই মুহূর্তে দাঁড়িয়ে তো ডেফিনেটলি আই ফিল আই এম গোইং টু ফিল আ লট অফ থিংস। তো সেটা আই উইল কিপ ইট ফর দ্যাট মোমেন্ট। বোধহয় তাকে এখন শিখিয়ে দিতে পারবে যে এটার পরে এই রিচুয়ালসটা হয়, এটার পরে সেটা। আমি ওই জন্য ওই রিচুয়ালসগুলোই বাদ দিয়ে দিয়েছি যেগুলো আমাদের এমনি রিচুয়ালসের হয়। ওই 2.5-3 ঘন্টা ধরে আগুনের সামনে জ্বলতে জ্বলতে বিয়ে করার কোনো মানে নেই। ভুল ভাল জিনিসপত্র, অত মন্ত্র, যে মন্ত্র দরকার, যে জিনিসগুলো দরকার সেইগুলো করানো রচনা হবে, সেগুলো রচিত হবে, সেগুলো আমরা বলবো, নারেশন হবে, বিয়ে ডান। মানে মনের মিলনটা তো আরও বেশি দরকারি। মানে মেন্টালি তো উই আর ম্যারিড, লিগালি উই আর ম্যারিড, মানে আমি অ্যাকচুয়ালি অফিসিয়ালি আই এম ম্যারিড। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তো এইটা সমাজের জন্যে, এটা করার জন্য। বাট হ্যাঁ, ওর খুব ইচ্ছা আগুনের কিছু কিছু রিচুয়ালস হোক। ওর আবার এই রিচুয়ালস বেসড কিছু জিনিস আছে যেগুলো ও চায়, সেইগুলো করেছি। আর আমি তো বলেছি তুই বলবি আমি তোর ভাত কাপড়ের দায়িত্ব নেবো, রাদার দেন আমি তোকে বলবো আমি তোর ভাত কাপড়ের দায়িত্ব নেবো না, তুই আমার ভাত কাপড়ের দায়িত্ব নিবি। তখন সে ওয়াজ লাইক কেন ইকুয়ালিটি আলাম, এই তো হয়ে গেল, এই যে তুই নে আমার ভাত কাপড়ের দায়িত্ব। মানে এই সব প্রসেস রীতিরিবাজ কিছু হতে চলছে না আমাদের বিয়েতে। বাট হ্যাঁ, বাঙালি মতে বাঙালিভাবেই বিয়েটা হবে। আর বিয়েটা খুবই ইন্টিমেট একটা বিয়ে। মানে বিয়েটার কোনো বিশাল শো অফ থাকবে না, বিশাল মানে আমার খুব ইন্টিমেট লোকজন যারা, আমি সবসময় ভেবে এসেছি যে যারা আমাকে ভালোবেসেছে, যারা আমাকে ছোটোবেলার থেকে দেখেছে, তারাই থাকবে। This wedding will not be a star-studded wedding. This wedding will not fall under a coverage. This wedding, rather, I would have a lot of people from the lower strata of the society. আমার পাড়ার যারা রিক্সাওয়ালা আছে, যারা আমাকে ছোটোবেলা থেকে দেখেছে, নিয়ে গেছে, I want them to be a part of me, because তারা এখনও দেখে আমাকে বাবু বাবু করে, without any prior favor or anything. তারা যদি আমি হওয়াতে তারা যদি তাদেরকে অঙ্গীকার না করি, যাদের তাহলে আমি কাদের অঙ্গীকার করবো এই বিয়েতে? তো ওই জন্যে আমার বিয়েটা একটু নিজের মতো করে আমি প্ল্যান আউট করছি, খুব ছিমছামভাবে, খুব ভালোভাবে। হোপফুলি ইট উইল টার্ন আউট দ্যাট ওয়েল। খুব
ভালো হোক। এবং যেটা বলার যে এই যে তুমি যে কোথাও গিয়ে একটা ভালোবাসো বলেই হয়তো যে এই ডিসিশনগুলো নিতে পারা যে হ্যাঁ আমি এই কাজটা কম্প্রোমাইজ করতে পারি, সে অর্থে বলতে গেলে সেটা এখন অনেকেই সেইভাবে ভাবে না সায়নদা। তবু একটা থট থাকে তো যে কোথাও গিয়ে অনেকে বলে না যে মেল ইগোতে হার্ট করে, সেটা বোধহয় একেবারেই ভাবো না বা একেবারেই নেই তোমার। না, মেল ইগো পুষে আমি দেখেছিলাম, মানে আমার অ্যাকচুয়ালি ওরকম কোনো ইনফ্লেটেড মেল ইগো ছিল না। মায়ের কাছেই তো পুরোটা বড় হওয়া, মানে মানে মায়ের কাছে মা বেশি, বাবা তো আমাদের ব্যবসা, তো বাবার ওই জন্য টাইম ওয়াজ ভেরি লেস টু বি স্পেন্ড উইথ মি। আর সত্যি কথা বলতে না, হয়নি এটা, হয়তো আমার মায়ের আপব্রিঙ্গিংয়ের জন্যই হয়নি কোনো দিনই। আমার যারা বিশাল পৌরষ নিয়ে একটা বিশাল একটা দেখাতে হয় সেরকম আমার ব্যাপার নেই। And I am very okay being submissive to a woman because I believe a woman is far more complicated, biologically complicated structure than a man is. We are way more simpler. একটা পুরুষ বিকজ শারীরিকভাবে সে অত শক্তিশালী হতে পারে বলে সেভাবে সে সমাজের হোতা, কিন্তু আলটিমেটলি একজন মহিলার যা ডেপথ বা যা লেয়ার্স আছে সেটা একটা পুরুষের ডিফিকাল্ট হওয়া, মানে কারোরই এই যে প্রাধান্য নেওয়ার, এটা তো আমার মনে হয় জাস্ট বিকজ শারীরিক স্ট্রেংথ ছিল বলে। কিন্তু এটাও বুঝতে হবে যুদ্ধে কিন্তু পুরুষদেরই পাঠানো হয়, কাজেও পুরুষদেরই পাঠানো হতো, কারণ মহিলা কিন্তু একমাত্র মানুষের মধ্যে যে পরবর্তী জেনারেশনকে আনতে পারবে, জীবন যার ওপর নির্ধারণ করে। হ্যাঁ, পুরুষেরও ডেফিনেটলি কন্ট্রিবিউশন আছে, বাট টু রেজ বলে না, মাদার ক্যান চেঞ্জ আ সোসাইটি, আ ফাদার মাইট চেঞ্জ আ ওয়ান ইন্ডিভিজুয়াল কিড, বাট আ মাদার রেজিং ক্যান চেঞ্জ দ্য এন্টায়ার সোসাইটি। তো সেদিকে আই হ্যাভ অলওয়েজ বিন ভেরি কমফোর্টেবল উইথ উইমেন। হ্যাঁ, আমি প্রথম দিকে একটু ডিস্টেন্স রাখতাম, বাট আই হ্যাভ অলওয়েজ বিন অ্যালাইন্ড উইথ আ ওম্যান মোর, মানে ইন টার্মস অফ টকিং, মিটিং, অ্যান্ড আই হ্যাভ আ লট অফ ফ্রেন্ডস যাদের বউদের সাথে আমি খুব ভালো বন্ধু। আমার নিজের লাইফের বন্ধু বান্ধবেরা রয়েছে, তাদের সাথে খুব, অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ সাপোর্টেড দ্যাট। আমার মনে হয় না এই ক্ষেত্রে বিশাল পৌরষ জায়গায় আমার কোনোদিন সেটা ছিল না, আর কোনোদিন হবে না। মানে আমি তো ইনফ্যাক্ট রিনিকে বলেছিলাম, বস আমি খুব ভালো হাউস হাজবেন্ড, তুই সকালে বেরোবি কাজে, তোর কফি, তোর জুস, তোর স্যান্ডউইচ আমি রেডি করে দেবো, বাড়ি, আর আমি ওসিডির পেশেন্ট, আমি বাড়ি টিপটপ রাখবো, বাচ্চাকে স্কুলে নিয়ে যাবো, বাচ্চার সাথে খেলবো, তুই আসবি বিকেলে এসে তুই তোর ফেভারিট জিনিসগুলো টেবিলে রেডি পাবি, আর আমি বিকেলবেলা পা দুলিয়ে খেলা দেখতে যেতে, ওরা বিয়ার খেতে হয়তো খেলা দেখলাম। আই এম ভেরি কমফোর্টেবল ডুইং দ্যাট। রিনি স্যার শর্টকাটে করিস না, নিজেকেও খাটতে হবে, খাট। সো না উল্টোটা ক্ষতি কি, তাই তো? একদমই সেটা হোক না, মানে আমি মানে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি সবসময় দেখেছি, আর আমি বাড়িতেও আই হ্যাভ রেজড ভয়েস এখন, আর আমি খুব, কারণ বাবাদের দেখি, বাবা জ্যাঠা কাকাদের বা প্যারালাল এজের লোকেদের, তাদের মধ্যে কিছু ব্যাপারটা রয়ে গেছে, তাদের একটা খুব হাবভাব রয়েছে যে তারা কাজ করে আসছে মানে তারা বিশাল কিছু করেছে, তারপর টু গিভ ফ্যামিলি আর টাইম, ইট ইজ আ ক্রাইসিস। আর মারা অ্যাজ ইফ কিছুই করে না। এবার আমার কি হয়, আমার মা খুব ঘুরতে যেতে ভালোবাসে, আমার মা মোটামুটি আমার থেকে তো বেশি ঘোরেই, আর মা বাবার উপর ডিপেন্ড করে না, মা নিজের গ্রুপ আছে, সে বেরিয়ে পড়ে। মানে মা মোটামুটি ইন্ডিয়া কভার করে এসেছে, মোটামুটি উনি ঘুরে নিয়েছেন যা যা ঘোরার। আমি কলকাতায় থাকলে মা খুব হ্যাপিলি যেতে পারে, কারণ মা জানে সংসারের দায়িত্ব দ্বীপের ওপর দিয়ে আমি চলে যেতে পারি। সকালে আমাদের কাজে দিদি যে আসবে, সে আমাকে ফোন করে জিজ্ঞেস করবে কি রান্না হবে, কি হবে, রাত্রে কি ডিনার হবে। এবার আমাদের রান্নার লোকেরা সকালে বিকেলে যেই টাইমে যে মাসি বা পিসি মানে দিদিরা আসে, তারা এসে তাদের কাজ করে দিয়ে যায়, করে নিয়ে যেটা হয় যে তারা রাত্রে গিয়ে আমি আবার বাবাকে ডিনার সার্ভ করি, বিকজ মাই ড্যাড ইজ টু লেজি টু ওয়ার্ক আফটার ইজ কাম ব্যাক হোম। আমি এবার লিটারেলি গুতিয়ে বাবাকে আনলাম মাইক্রোওয়েভটা অপারেট করতে শেখো। হি ডাজন্ট ইভেন ওয়ান্ট টু ডু দ্যাট। আনলাম কালকে যদি আমি বাড়ি ফিরতে দেরি হয়, মা আনি নিজের খাবারটুকু তো নিজে, আমাদের জয়েন্ট ফ্যামিলি, সো হি ইজ সো প্যাম্পার্ড অর স্পয়েল দ্যাট হি নো সামবডি উইল কাম অ্যান্ড ডু ইট ফর হিম। হি ডাজন্ট হ্যাভ টু। আর বাবা বিং দ্য বড় ছেলে, হি ডাজন্ট নিড টু ডু। একটা বেশি আমি পারবো না, আনাম কেন পারবে না? মাও তো বাড়িতে সেম কাজটা করছে, আমিও কাজ করি, তো তুমি একটা জিনিস বাড়ির করতে এত কিসের হিন্ড্রেন্স বা এত কিসের প্রবলেম? ওয়াই কান্ট ইউ ডু দ্যাট? তো এইগুলো না, এই মাইন্ডসেটগুলো এত মানে ইনডেপথভাবে ইনগ্রেন্ড আমাদের পুরুষদের মধ্যে বা ফ্যামিলির মধ্যে, যে সেটা ভাঙাতে খুব ডিফিকাল্ট হয়। কিন্তু আই হ্যাভ মেড শিওর যে সেখানে দাঁড়িয়ে আই হ্যাভ পুশড ইট। যতটা আমার কাকার মেয়ের সাথে, যেমন কাকার মেয়ে আমার থ্রু দিয়ে সব কিছু করে দিয়া, মেক শিওর দাদার নাম দিয়ে কথা, বিকজ দাদা উইল ফুললি সাপোর্ট হার ফর হোয়াট এভার। ও যে নয়ডা গেল চাকরি নিয়ে, আই ওয়াজ দ্য ওয়ান হু আই সেড শি শুড লিভ বেঙ্গল অ্যান্ড গো, বিকজ ওখানে চাকরির স্কোপ বেশি, লোকেরা বাইরে যাচ্ছে, অ্যান্ড লেট হার অলসো লিভ আ লাইফ আউটসাইড হোম, কারণ ওটা নিজের চরিত্র গঠনে খুব ভালো, খুব হেল্প করে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হ্যাঁ,
কামিং টু দ্য পয়েন্ট, আমার কোনো মেল ইগো নিয়ে সেরকম নেই। যদি দরকার পড়ে I will definitely come, but that male ego will come against a male only. And unwarranted যদি কোনো behavior দেখি, I have it, but I choose not to show it. মানে everyone has it. আমি বলবো না যে আমি পুরুষ, আমার সেই ইগো নেই, বা কেউ মহিলা বলতে পারে যে আমি কেন দেখাতে যাব, আনলেস তুমি এসে আমার পাতে আমাকে না খোঁচাও, আমি একেবারে সেটা খোঁচাবো না। And I'm very happy with my family, with my friends. I am very submissive to women. How they are, I am okay with that. ভালো থাকো সায়নদা, এবং নতুন জীবন তোমাকে আগে থেকেই অনেক অনেক কংগ্রাচুলেশন। Thank you. তো শেষে কি বলবে তোমার দর্শকদের, যারা ওই রামকান্ত এবং এই যে নিউজটা, সেটা তাদের কাছেও ভীষণ এক্সাইটিং হবে? হ্যাঁ, তাদের মানে কেউই জানে না ব্যাপারটা সেরকমভাবে, মানে এই ফার্স্ট টাইম আমি কোথাও বললাম অফিসিয়ালি ব্যাপারটা। দর্শকদের কাছে তো আমি একটাই কথা বলবো, আমি যে বারবার বলেছি যে ভালোবাসা আমি পেয়েছি, মানে সত্যি কথা বলতে আমি 3 বছরের কর্মজীবনে এইখানে আমি সত্যি খুব ভালোবাসা পেয়েছি। মানে সেটা ফ্যান্সদের থেকে হোক, সেটা ওয়ার্ক কালিগসদের থেকে হোক, ইউনিট থেকে হোক, সবার কাছ থেকে, প্রোডাকশন টিমের থেকে হোক। আর আমি সেটা খুব রিলিশ করে, আমি চেষ্টা করে যাই যাতে সেটাকে আমি নষ্ট না করি কোনোভাবে। মানে দ্যাট ইজ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট আই মেক শিওর। আমি প্রতি সপ্তাহে প্রতিদিন টাইম নিয়ে, আমাকে যদি কেউ কন্টিনিউয়াসলি মেসেজ করে বা রিপ্লাই করে, মানে সে লিখে যাচ্ছে দাদা উইশ করো হ্যাপি বার্থডে, আই মেক শিওর টু উইশ দ্যাট হ্যাপি বার্থডে। সে হয়তো সে আমার ওর লেখাটা কেটে শুধু নিজের হ্যাপি বার্থডেটা দিচ্ছে যে আমি উইশ করছি, বাট আই এম ওকে উইথ ইট, কারণ অ্যাটলিস্ট ইট মেক সামথিং নাইস ফর হার। সে আমার থেকে একটা উইশ চাইছে। তো সেখানে দাঁড়িয়ে দর্শকদের বলবো, যেভাবে সাপোর্ট করে এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি পরের প্রজেক্টও সেভাবেই সাপোর্ট পাবো, আর আশা করছি নতুন কিছু ভাবে আপনাদের কাছে আসবো, নতুনভাবে কোনো চরিত্র নিয়ে আসবো। ইন কেস যদি রামকান্ত না ফিরে আসে, সেটাও আপনারা জানতে পারবেন। আর এইভাবেই সাপোর্ট করতে থাকুন, খুব ভালো থাকুন, বছরটা ভালো কাটুক। আর এই যে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। আর এই ইন্টারভিউটা কেমন লাগলো সেটা ডেফিনেটলি জানাবেন কিন্তু।